আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আই হোপ আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন এবং আমার কথা ক্লিয়ারলি শুনতেও পাইতেছেন। আমি চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এন্ড থেকে কোনো প্রবলেম নাই। সো আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আমরা ওইখান থেকেই আজকে আবার শুরু করব। কেমন? ওকে ডিয়ার। তো যাক, অনেকে যুক্ত হয়ে গেছেন। রমজান মাস, তো আপনাদের ক্লাস টাইমটা ছিল মূলত শনিবার আর মঙ্গলবার রাত্রি 8টায়। হ্যাঁ, আপনাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপারের, ইন্টারমিডিয়েটের ইংলিশ সেকেন্ড পেপারের এই কোর্সটাতে আমরা রাত 8টায় রেখেছিলাম আর কি। তো রমজান মাস যেহেতু এবং 8টায় তারাবি শুরু হয়, মানে ঈশার নামাজ শুরু হয়, শেষ করতে করতে অলমোস্ট আমরা দেখতে পাই যে দেখা গেছে 10টা বেজে যায় আর কি। হ্যাঁ, তো 10টা 15 পরে ক্লাস শুরু করলে অলমোস্ট 11:30 12টা বেজে যায়। সো এই রমজান মাসটাতে আমরা আপনাদের সাথে ক্লাসগুলো দুপুরে 3টায় নিব। তবে আপনারা যদি বেশি আগ্রহী থাকেন সেক্ষেত্রে সকালের দিকেও ক্লাস করতে পারবেন। ওকে, সো আসেন আমরা আর খুব বেশি কথা না বাড়াই, তাহলে মূল আলোচনায় চলে যাই। কেমন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ অনেকে অনেকে সালাম দিয়েছেন। ফাহিম ভাই, বিপ্লব ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তাহলে আসেন আমরা গত ক্লাসে ঠিক যে জায়গাটা থেকে শেষ করেছিলাম আমরা ওই জায়গা থেকে শুরু করি। দেখেন আমরা আজকে মূলত আমরা কথা বলবো, ইউজ অফ আর্টিকেলস এর সেকেন্ড পার্টটা নিয়ে। হ্যাঁ, তো ফার্স্ট পার্টে আমরা যা যা আলোচনা করেছিলাম একটু দেখে আসি, আপনাদের মনে আছে কিনা দেখি। তো আমরা যে ফার্স্ট পার্টে প্রথম অংশে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। আর আর্টিকেল পড়তে গেলে কিছু কিছু সাইড ইনফরমেশন দিতে হয়, যেগুলো নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে সেগুলো দেখছেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। কেমন? আচ্ছা, তো দেখেন আমরা শুরুতে দেখেছিলাম আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি। এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের বিষয়টা আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে আর্টিকেলগুলো সাধারণত আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশিরা যেভাবে পড়াই, এটা আসলে পড়ানোর বেস্ট টেকনিক না। বেস্ট টেকনিকটা মূলত ডিপেন্ড করছে ইংরেজির আমরা যেভাবে ভাওয়েল আর কনসোনেন্ট হিসাব করি, মূলত এইভাবে না। আর্টিকেল ব্যবহারটা ডিপেন্ড করে আসলে ভাউল সাউন্ডস অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডস, যে 44টা সাউন্ডস আছে এটার উপরে আর কি। তো আমরা পুরো বিষয়টা প্রোনাউন্সিয়েশনের উপর নির্ভর করে হলেও আমরা বাঙালি যেহেতু আমরা আর কি ওই নর্মালি আর কি সেই প্রাগৈতিহাসিক কালের নিয়ম বলতে পারেন আর কি, ট্র্যাডিশনাল নিয়ম দিয়ে দেখে আসছি। দা এবং দি এর ব্যবহার দেখেছিলাম আমরা দেখেছিলাম নর্মালি এ কোথায় বসে, নর্মালি অ্যান কোথায় বসে। এরপরে আমরা এ এর দুটো ব্যবহার দেখছিলাম, যেখানে বসার কথা অ্যান, বসছিল এ। এবং এরপর আমরা দুটো রুল দেখেছিলাম যেখানে মূলত বসার কথা অ্যান, বসছিল এ। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। দেখেন আমি টোটাল 4টা রুল, ব্যতিক্রম রুল আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাফিক্স প্রিফিক্স দেখে কিভাবে আপনি নাউন চিনবেন, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা চলে আসছিলাম যে আপনার ডেফিনেট আর্টিকেলের ব্যবহার। এটা একটু মনে রাখেন, কারণ আজকে আমাদের প্র্যাকটিসে যখন চলে যাব এগুলো আবার কাজে আসবে। হ্যাঁ, তো দেখেন দা প্লাস নাউন প্লাস অফ আমরা বলছিলাম অধিকাংশ ক্ষেত্রে, হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে মিলে যায়, তবে শতভাগ মিলবে না। নাউনের পরে অফ থাকলে সামনে দা বসে। তারপর আমরা বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। কোন নাউন প্রথমবারের পর যতবার থাকবে, হ্যাঁ প্রথমবার সেখানে আমাদের মানে বুঝে শুনে আর কি প্রথমবারে যে ডিটারমিনার দরকার আমরা সেটা লিখবো। এরপর থেকে মূলত একটা নাউন প্রথমবারের পর যতবার আসবে, হ্যাঁ ততবার আমরা দা লিখবো, নির্দিষ্ট হয়ে যায়। তারপর আমরা দেখেছিলাম যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা লেখা, দা যদি আমরা লিখি তাহলে সেই অ্যাডজেক্টিভটা কমন নাউনের কাজ করে এবং এটা পুরো জাতিকে বোঝায়। যেহেতু পুরো জাতিকে বোঝায়, এর পরের ভার্বটা কিন্তু আবার দেখেন প্লুরাল চলে আসে, কারণ জাতি বুঝাইতেছে তো, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম যখন কোনো সেন্টেন্সে পরপর দুইটা কম্পারেটিভ ডিগ্রি থাকে, এক্ষেত্রে প্রথম কম্পারেটিভ ডিগ্রি এবং পরের কম্পারেটিভ ডিগ্রি, হ্যাঁ দুটোই সম্মিলিতভাবে অর্থ দেয় যত তত। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা দেখেছিলাম প্রপার নাউন কাকে বলে, আমরা দেখেছিলাম প্রপার নাউন দিয়ে যদি তুলনা বোঝায়, যেমন আমরা বলছিলাম নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, তারপরে হিরো আলম ইজ দ্য শাহরুখ খান অফ বগুড়া ইত্যাদি আর কি। হ্যাঁ, আমরা মজা করে করে বেশ কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ শিখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে কোনো নাউন যদি সিঙ্গেল এক্সিস্টেন্স বোঝায়, এগুলোর পূর্বে আমরা একটা দা লিখি। তারপরে গত ক্লাসে আমরা খুব গুরুত্ব সহকারে একটা বিষয় দেখছিলাম, আপনাদের মনে আছে, আই হোপ ভুলে যান নাই, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। অনেকে এই দুটোকে গুলায় ফেলে। হ্যাঁ, এখানে আসলে গোলানোর কিছু নাই, কিভাবে কি হয়, কখন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কখন এই নাউনগুলো
অ্যাবস্ট্রাক্টটা অ্যাবস্ট্রাক্ট থাকে, কখন অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হয়ে যায়, আবার কখন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল থাকে, কখন কমন হয়ে যায়, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, মূলত আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আচ্ছা, তাহলে আসেন আজকে আমরা পার্ট 2 তে চলে যাচ্ছি। আমরা রুল দেখেছিলাম 8টা, তো পার্ট 2 তে আমরা আল্লাহ এগুলো তো ডিলিট দেই নাই না, আচ্ছা সমস্যা নাই। আমরা রুল দেখেছিলাম 8টা, আমরা আজকে আর্টিকেলের মানে আর্টিকেলের বলবো না, আমরা ঠিক এই যে এই পর্যন্ত ছিলাম আর কি। হ্যাঁ, আমরা এখন 9 নাম্বার রুলে চলে যাচ্ছি। তো 9 নাম্বার রুলটা আমাদেরকে কি বলছে, অনেক সময় পজিটিভ কেস এগুলো না লিখে তার পরিবর্তে আমরা দা লিখি। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে সুমন ভাই পজিটিভ কেস কোনগুলা? তো আমি একটু লিখে দিই পজিটিভ কেস কোনগুলা ভাইয়া। পজিটিভ কেস হলো এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি, এগুলোকে পজিটিভ কেস বলা হয়। খুব গুরুত্বপূর্ণ নিয়ম এটা। আমি একটা কাজ করি, আগে কয়েকটা স্টার মাইরা দেই। হ্যাঁ, 1 2 3 4 5 স্টার হয়ে গেছে, তার মানে খুব গুরুত্বপূর্ণ, মনে দেখেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনি চাইলে পজিটিভ কেসের পরিবর্তে দা লিখতে পারবেন, তার মানে সবসময় এটা লেখা যাবে না। হ্যাঁ, আধিক্য থাকলে আর কি, যদি বেশি বেশি হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আধিক্য থাকলে আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। একটু খেয়াল করেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখানে আমরা একটা বাক্য লিখে রাখছি, হি মানে একটা ছেলের নাম বলা হচ্ছে, হি লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারিয়েছিল, অ্যাট হিজ চাইল্ডহুড, তার বাল্যকালে। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে হিজটা কি লিখে রাখছি, পজিটিভ কেস। আমরা চাইলে এই বাক্যটা এইভাবে লিখতে পারতাম, হি লস্ট হিজ ফাদার অ্যাট দ্য চাইল্ডহুড। এই যে খেয়াল করছেন, আমরা হিজটাকে কিন্তু কনভার্ট করে দিয়েছি দাতে। তো অনেক সময় এরকম দেখবেন, আপনার অনেক সময় আর্টিকেলের গ্যাপ পাবেন, যেই গ্যাপে আপনার কাছে মনে হবে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, রানা, সাকিব, সুমাইয়াস, সাদিয়াস এগুলো লেখা যায়। তো যেইখানে পজিটিভ লেখা যায় সেই জায়গাটাতে আপনি দা লিখে দেবেন। ওকে, কারণ আমি যদি বলি চাইল্ডহুড, এটা কার চাইল্ডহুড? তার চাইল্ডহুড নির্দিষ্ট করে বলা হচ্ছে, এবং দা কিন্তু নির্দিষ্ট করেই কাউকে না কাউকে বোঝায়। তার মানে এই চাইল্ডহুড নাউনটাকে পজিটিভ দিয়ে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে কার চাইল্ডহুড, ওই লোক, ওই ছেলেটার, তার। এখানে দা দিয়েও নির্দিষ্ট করা হচ্ছে। ওকে, আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখি। এই যে দেখেন, উই শুড, ও মাই গড, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে একটা ছোট্ট টাইপিং মিস্টেক হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। দেখেন, উই শুড ওয়ার্ক, আমাদের কাজ করা উচিত, বাক্য এখানে শেষ করে দিতে পারতাম, আমরা আরেকটু বড় করে লিখলাম, উই শুড ওয়ার্ক টুগেদার, আমাদের একসঙ্গে কাজ করা উচিত, ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। এই যে দেখেন, কান্ট্রি একটা নাউন, কাদের দেশ? আমাদের দেশ। এটা হলো একটা পজিটিভ কেস। এখন আমরা চাচ্ছি যে ভাই আমরা কাজ করব, আমাদের দেশের জন্যই কাজ করব, সো আমরা এখানে আর লিখতে মানে আবার লিখতে চাচ্ছি না, আমরা এই বাক্যটা এভাবে লিখতে পারি, উই শুড ওয়ার্ক হার্ড। আহা, আচ্ছা এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ সরি। উই শুড ওয়ার্ক হার্ড আর ওয়ার্ক টুগেদার ফর, এই যে আওয়ার কান্ট্রিটা হয়ে গেছে কি, দ্য কান্ট্রি। তার মানে আমরা এখানে এই যে পজিটিভ আওয়ারের পরিবর্তে দা ব্যবহার করতে পারছি। এটা কি বোঝা গেছে? একটু কমেন্ট করেন তো প্লিজ। এটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ, দেখেন তো ঠিক আছে কিনা, বুঝতেছেন কিনা। ওরে পোলাপাইন.com বলতে হবে তো। আচ্ছা ধন্যবাদ বিপ্লব ভাই, সবুজ সরকার ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি, এটা আমরা শিখে ফেলছি। এইবার আসেন আমরা এখন দেখব অমিশন অফ আর্টিকেলস, কোন জায়গাগুলোতে আর্টিকেলকে অমিট করতে হয়। অমিট মানে হলো বাদ দেয়া, অমিট মানে হলো বাদ দেয়া। এই অমিট শব্দটা থেকে মূলত আসছে অমিশন। হ্যাঁ, অমিশন অফ আর্টিকেল, আর্টিকেলের বাদ দেয়া বা কোন জায়গাটাতে আর্টিকেল লেখা যায় না। এখন আমরা মূলত এই বিষয়গুলো, এই রুলগুলো নিয়ে ডিল করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, আপনি সাধারণভাবে, আচ্ছা এইখানে একটা অসাধারণ টেকনিক আপনাদেরকে শেখাই দেই। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? অমিশন অফ আর্টিকেলস। হ্যাঁ,
আচ্ছা আসেন আপনাদেরকে একটা মারাত্মক টেকনিক দেখাই দিই। আমরা এখন অসাধারণ একটা টেকনিকের মাধ্যমে দেখব যে কোন জায়গাগুলোতে আর্টিকেল বসে না, এবং এত দুর্দান্ত ওয়েতে আপনি শিখবেন, আপনি এরপরে চাইলেও দেখবেন আর ভুল হবে না ইনশাল্লাহ। কেমন? তাহলে আমরা এই যে লিখছি omission of articles, মানে যেখানে আর্টিকেল বসে না সেখানে আমরা একটা ক্রস দিয়ে দেবো, ঠিক আছে? তাই আমি এখানে ক্রস দিলাম। অনেকে ভাবে ক্রস মনে হয় নিজেই একটা আর্টিকেল, খুব ভয়ঙ্কর কথা ভাই, ক্রস নিজে আর্টিকেল হবে কেন? হ্যাঁ, যেখানে আর্টিকেল বসবে না আমরা সেখানে ক্রস দিব। দেখেন আমি দুর্দান্ত টেকনিক আপনাদের এখন দেখা দিব কোন জায়গাতে বা কোন জায়গাগুলোতে আপনি চাইলেও আর্টিকেল লিখতে পারবেন না বা আর্টিকেল লেখা হয় না। ওকে, তো প্রথমে আমরা একটু দেখি আর্টিকেল কোন জায়গায় বসে প্লাস কোন জায়গায় বসে না। মাথায় রাখবেন আপনি আর্টিকেলস লিখবেন, আপনি আর্টিকেলস লিখবেন কোন জায়গাটাতে লিখবেন? নাউনের পূর্বে। এইবার মাথায় রাখবেন যদি এটা প্রোনাউন হয়, মানে নাউন না এবার প্রোনাউন, তাহলে নো আর্টিকেল, নো আর্টিকেলস। যদি আমরা তো পার্টস অফ স্পিচ পড়ে আসছি, যদি অ্যাডজেক্টিভের সামনে আপনি আর্টিকেল লেখেন তাহলে সেটা কিন্তু নাউন হয়ে যাবে। সো আমরা আমরা এই যে একটু আগে পড়ে আসছি, দেখেন আপনাদেরকে জাস্ট একটু মনে করায় দিই। হ্যাঁ, এই যে আমরা কোথায় পড়ছিলাম, আমরা এই যে এই রুলটা পড়ে আসছি যে যখন অ্যাডজেক্টিভের সামনে একটা আর্টিকেল বসে তখন কিন্তু সেটা পুরো জাতিকে বোঝায়। এবং আমরা এইটাও বলে আসছি, খেয়াল করেন, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে না যদি দা লেখা হয় তখন সেই অ্যাডজেক্টিভটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। তার মানে আপনি অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল লেখেন তখন সেটা কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকে না। ওকে, সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন খেয়াল করেন অ্যাডজেক্টিভের পূর্বেও নো আর্টিকেলস, তবে অ্যাডজেক্টিভের পূর্বে আপনি আর্টিকেল লিখতে পারবেন, অ্যাডজেক্টিভের পূর্বেও আপনি আর্টিকেল লিখতে পারবেন যদি সেই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে। এখন আমাকে বলেন তো, এই যে অ্যাডজেক্টিভের পূর্বে আপনি আর্টিকেল লিখতে পারবেন যদি তার পরে একটা নাউন থাকে, তাহলে কি আপনি অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেল লিখছেন? লেখেন নাই, লিখছেন মূলত নাউনের জন্য। আমি এক্সাম্পল দিব, জাস্ট ওয়েট করেন। এরপরে দেখেন 5 নাম্বার যদি চলে আসি আমরা, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ দেখছি আমরা। এইবার আসেন, হ্যাঁ, ভার্ব অ্যাডভার্ব যে কোনো একটা আগে লিখলে হয়। ভার্ব, ভার্বের পূর্বে আপনি কায়ামেত সে কায়ামেত তাক, দ্যাট ইজ সারা জীবন তপস্যা যদি করেন আর্টিকেল লিখতে পারবেন না। এরপর আসতেছে কি? অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আপনি কখনোই আর্টিকেল লিখতে পারবেন না, লেখা যাবে না। হ্যাঁ, আপনি অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল লিখতে পারবেন, অ্যাডভার্বের পূর্বেও আপনি আর্টিকেল লিখতে পারবেন যদি দেখেন সেই অ্যাডভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ আছে এবং সেই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে। দেখেন ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি কি বলছি, আপনি যতই পেঁচাপেচি করেন অ্যাডভার্বের পূর্বে আর্টিকেলস লেখা যাবে না। এখন আপনি বলতেছেন ভাই আমি তো আপনাকে উদাহরণ দেখাতে পারবো যে অ্যাডভার্বের পূর্বেও আর্টিকেল আছে। জি, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল আসতে পারে যদি সেই অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে। মূলত এই যে অ্যাডভার্বের পূর্বে যে আর্টিকেলটা, এটা কিন্তু অ্যাডভার্বের জন্য আসে নাই, আসে এই নাউনের জন্য। ওকে, তারপরে আসেন নাম্বার 8, নো আর্টিকেল। আপনি প্রেপোজিশনের পূর্বে কখনোই আর্টিকেল লিখতে পারবেন না, পারবেন না। ওকে, তারপরে দেখেন নাম্বার 9, নো আর্টিকেল। আপনি কনজাংশনের পূর্বে কখনোই আর্টিকেল লিখতে পারবেন না। নাম্বার 10, নো আর্টিকেলস অর নো আর্টিকেল বিফোর ইন্টারজেকশন। সো আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন যে ট্র্যাডিশনাল ইংলিশ আমাদেরকে বলছে পার্টস অফ স্পিচ 8 প্রকার, যদি আমরা মডার্ন ইংলিশে একবার পড়ে আসছি 9 প্রকার, আবার শুনে আসছি আমরা 11 প্রকার। মডার্ন ইংলিশে কিন্তু মডার্ন ইংলিশে কিন্তু পার্টস অফ স্পিচ 11 প্রকার। হ্যাঁ, কেউ কেউ আরো কম বেশিও করে, আমরা ওইদিকে যাচ্ছি না। বাট আমরা ছোটবেলা থেকে যে ট্র্যাডিশনাল গ্রামারটা পড়ে আসছি, আমরা পড়ে আসছি পার্টস অফ স্পিচ টোটাল হলো কত রকম? 8 রকম। এর মধ্যে আপনি যতই পেঁচাপেচি করেন শুধু নাউনের সামনে আর্টিকেল লিখতে পারবেন, প্রোনাউনের সামনে লিখতে পারবেন না, অ্যাডজেক্টিভের সামনে লিখতে পারবেন না। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সামনে লিখতে পারবেন যদি সেই অ্যাডজেক্টিভের পেছনে নাউন থাকে, ওই ঘুরা ফিরা যে লাও সেই কদু। এরপরে দেখেন ভার্বের পূর্বে জীবনেও আর্টিকেল বসবে না, অ্যাডভার্বের পূর্বে তো বসবেই না। হ্যাঁ, অ্যাডভার্বের পূর্বেও বসবে যদি তারপরে অ্যাডজেক্টিভ এবং তারপরে যদি তার পূর্বে অ্যাডজেক্টিভ এবং
তারপরে নাউন থাকে, ওই ঘুরা ফিরা ভাই এটা কিন্তু নাউনের জন্যই আসছে। প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোর জন্য আপনি কখনোই আর্টিকেল লিখতে পারবেন না। যদি পারেন আমাকে লিখে দেখাইতে পারেন দুই একটা, পারবেন না। আমি যতই পেঁচাপেচি করি ভাই লাভ নাই, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটা কাজ করি, কিছু এক্সাম্পল দেখা শুরু করি। হ্যাঁ, আমরা কিছু এক্সাম্পল দেখা শুরু করি। যেমন আপনি বলতে পারেন অ্যান এগ, এই যে নাউনের পূর্বে বসছে। আ ম্যান, এই যে নাউনের পূর্বে বসছে। দ্য লেডি, নাউনের পূর্বে বসছে। দ্য লেডিজ, নাউনের পূর্বেই বসছে। প্রোনাউনের পূর্বে জীবনেও আর্টিকেল বসবে না, ঠিক আছে? যেমন আমি সিম্পলি যদি দুইটা বাক্য লিখে দেই আপনাদেরকে, যেমন ধরে নেন আপনি বললেন যে হি ইজ আ ডক্টর, ধরে নেন ডক্টর নামে লিখলাম হি হ্যাজ আ ফ্রেন্ড অফ মাইন, ফ্রেন্ড অফ মাইন, সে আমার একজন বন্ধু। এই যে দেখেন মাইন হলো একটা প্রোনাউন, খেয়াল করেন মাইন এটাও একটা প্রোনাউন, হি এটাও একটা প্রোনাউন। আমি যতই পেঁচাপেচি করি বাবা, এই দুইটার সামনে জীবনেও আর্টিকেল লিখতে পারবো না, স্কোয়ার ইম্পসিবল, সম্ভব না। এবার আসেন অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না। হ্যাঁ, আমি যত ট্রাই করি বসবে না। আপনি বলতে পারেন, আপনি এভাবে বলতে পারেন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখন বলতে পারেন ভাইয়া এই যে অ্যাডজেক্টিভের সামনে তো বসছে, ওরে ভাইয়া এটা তো অ্যাডজেক্টিভের জন্য বসা নাই, এইটা মূলত ম্যানের জন্য আসছে, ম্যানের জন্য। এখন আবার আপনি বলতে পারেন ভাই ম্যানের জন্য আসলে তাহলে এখানে অ্যান কেন আসছে? ভাই অ্যান আসছে যেটার উচ্চারণ ওয়াইজ, এর জন্য আসে নাই, মূলত আসছে ম্যান অনুযায়ী। একটা সৎ না তো, একটা ব্যক্তি, ঠিক আছে? তাহলে এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা মূলত এখানে আসছেই নাউনের জন্য, অ্যাডজেক্টিভের জন্য না। যেমন আপনি কখনোই তো এইভাবে লিখতে পারবেন না। আপনি কি বলবেন হি ইজ অ্যান অথবা হি ইজ এ অনেস্ট? আপনি কি কখনো বলতে পারবেন সে একটা সৎ? সে একটা সৎ আবার কি? সে একটা সৎ ব্যক্তি, সে একটা সৎ মহিলা, সে একটা সৎ লোক, কিছু একটা বলতে পারবেন। সে একটা সৎ বলা যায় না। তার মানে এই যে দেখেন, আপনি যদি জাস্ট এই জায়গাটাতে তাকান, এখানে একটা পিওর অ্যাডজেক্টিভ আছে, এর সামনে আপনি আর্টিকেল লিখতে পারবেন না, লেখা যাবে না, ক্রস, অসম্ভব। হ্যাঁ লিখতে পারবেন যদি পেছনে নাউন থাকে, যে উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, যেটা অলরেডি দেখেন এই উদাহরণ এখানে পেয়ে গেছেন। ভার্বের পূর্বে কখনো আর্টিকেল বসে না, এরকম কোনো উদাহরণ আপনার দরকারই নেই। তারপর আপনি যদি বলেন যে ভাই দেন না একটা, যেমন ধরে নেন আমরা বললাম যে উই টেক কফি, আমরা কফি পান করি। হ্যাঁ, ইফতারের সময় করবো ইনশাল্লাহ। তাহলে এই যে দেখেন টেকের সামনে জীবনে লেখা সম্ভব? সম্ভব না। আপনি যতই পেঁচাপেচি করেন, এখানে আমি যতই পেঁচাপেচি করি, যতই চাই, সম্ভব হয় না ভাই। অ্যাডভার্বের সামনে নো আর্টিকেল। যেমন ধরে নেন আমি বললাম হি ইজ ভেরি হ্যাপি। আপনি যতই পেঁচাপেচি করেন, যতই মোস্টামুস্টি করেন, এই অ্যাডভার্বের সামনে আপনি জীবনেও আর্টিকেল লিখতে পারবেন না। হ্যাঁ, আপনি আর্টিকেল লিখতে পারবেন যদি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে। যেমন আমি এক্সাম্পল দিই, আমি যদি এইভাবে লিখতাম হি ইজ আ ভেরি হ্যাপি ম্যান। হ্যাঁ, এইখানে এই যে আপনি জাস্ট খেয়াল করেন, আপনি বলতে পারেন সুমন ভাই এই যে আপনি তো অ্যাডভার্বের সামনে লিখছেন, আমি তো অ্যাডভার্বের জন্য লিখি নাই, আমি অ্যাডজেক্টিভের জন্য লিখি নাই, আমি এটা আনছি মূলত এই নাউনের জন্য। তার মানে এই যে আমরা আর্টিকেল যখন লিখি তখন আমরা মূলত নাউনের জন্যই লিখি। বিষয়টা বুঝতেছেন কিনা প্লিজ বলেন তো? ফাতহুম মুবিন বলতেছেন স্যার আজকে এই সময়ে ক্লাস জানা ছিল না। আচ্ছা বাবা, আমি ওই আপনাদেরকে হয়তো জানানো হয় নাই আর কি, টাইমলি জানানো হয় নাই, এজন্য আমি এক্সট্রিমলি সরি, রাগ করেন না বাবা। হ্যাঁ, আমি ওই যে ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আর কি, আপনাদের যে সবকিছু মেনটেন করে আমাদের ভাই হয়তো মনে হয় ভুলে গেছিল জানাইতে, অথবা ভাইয়ের কোনো জরুরি কাজ ছিল, এজন্য আপনাদেরকে জানাতে ভুলে গেছে আর কি। হ্যাঁ সৌরভ ভাই, রাগ করেন না বাবা, এক্সট্রিমলি সরি। হ্যাঁ আচ্ছা, পরে আমি খেয়াল করছি আর কি, আমি অবশ্য খেয়াল করছি তখন 2টা 1 বা 2 বাজে আর কি। সেবানন্দ রায় ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, এইবার তাহলে চলে আসি। আমি যত চেষ্টা করি প্রেপোজিশন, কনজাংশন এগুলোর পূর্বে আর্টিকেল লিখতে পারবো না বাবা। হ্যাঁ, সে আপনার আমার যতই
পেঁচাপেচি করি, যতই দৌড়াদৌড়ি করি হবে না, যত চেষ্টা করি আমরা। তার মানে দেখেন ওই ঘুরায় ফিরায় ভাই আমরা আর্টিকেল লিখি নাউনের জন্য। হ্যাঁ, আর্টিকেল লিখি আমরা নাউনের জন্য। তাহলে আমরা আসলে একটু উদাহরণ দিই এখানে একটা। যেমন ধরে নেন হি ইজ ইন, হি ইজ ইন, যে আর্টিকেল হবে না, ইন ঢাকা, সে ঢাকায় আছে। ইনের আগে আর্টিকেল দেওয়া সম্ভব না, ঠিক আছে? ইনের পরে দিতে পারতেন, ইনের আগে দেওয়া সম্ভব না। তারপরে দেখেন আমরা যদি বলি হি ইজ পুয়ার, সে গরিব, বাট হ্যাপি, সে গরিব কিন্তু সুখী। এই যে দেখেন বাট কনজাংশনের সামনে যতই পেঁচাপেচি করেন আর্টিকেল দিতে পারবেন না। তারপরে দেখেন ইন্টারজেকশন, এলাস, হায় হায়, আন্ডান, আমি শেষ, আমি গেছি রে। এই যে আপনি যতই পেঁচাপেচি করেন এলাস, আউচ, এগুলোর পূর্বে আর্টিকেল লিখতে পারবেন না। শিবানন্দ দাস ভাই লিখতেছেন রুটিন দেন। আল্লাহ আল্লাহ, কি বললেন ভাই? আপনাদের ক্লাস হয় শনিবার আর মঙ্গলবার, কাম সারছে। শনিবার আর মঙ্গলবার রাত্রে 8টায় ছিল, তো রমজান মাস 8টায় নামাজ থাকে ভাই, 8টা থেকে শুরু করে একবারে 10টা 15 বেজে যায় আর কি, তারাবি শেষ হইতে হইতে। ওকে, এই হলো গিয়ে ঘটনা আর কি। তাহলে পুরো টোটাল বিষয়টাকে আমি সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে এই বিষয়টা দেখে আমরা কি বুঝলাম যে আর্টিকেল আমরা কোন জায়গায়, এর বাইরেও আরো কিছু জায়গা আছে, বাট এখানে মোটামুটি আপনার একটা ধারণা পেয়ে গেছেন। হ্যাঁ, সেটা হলো গিয়ে আমরা নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল লিখি না। মাঝে মাঝে অ্যাডজেক্টিভের পূর্বে লিখি, তবে শর্ত হলো সে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে হয়, তার মানে নাউনের জন্য আর্টিকেল লিখছি। আবার দেখেন আমরা অ্যাডভার্বের পূর্বে মাঝে মাঝে লিখি, তবে অ্যাডভার্বের পূর্বে কখন আমরা লিখি, যদি তারপরে অ্যাডজেক্টিভ আর তারপরে নাউন থাকে, তার মানে ঘুরে ফিরে নাউনের জন্যই আর্টিকেল আসতেছে, অন্যান্য পার্টস অফ স্পিচের পূর্বে বসে না। আবার কিছু নাউনের পূর্বেও মাঝে মাঝে আর্টিকেল আসে না। কেন আসে না সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আমি এগুলো ব্যাখ্যাও করব। তো এই যে দেখেন প্রপার নাউন, প্রোনাউন, প্রেপোজিশন, এগুলোর পূর্বে আর্টিকেল বসে না, অলরেডি ডান হয়ে গেছে, আমি দেখাইছি আপনাদেরকে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই জায়গা দেখবেন আপনাদের প্র্যাকটিক্যালি অনেকবার এটা চলে আসছে দেখবেন। হ্যাঁ, সেটা কি বলা হচ্ছে, যদি কখনো পজিটিভ কেস এবং নাউন পান, এই যে যেমন দেখেন আওয়ার হাউস, উই লিভ ইন আওয়ার হাউস, এই যে দেখেন হাউস একটা নাউন, আওয়ার দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, আপনি আরো নির্দিষ্ট করার জন্য এখানে আর্টিকেল দিতে পারবেন না, তাহলে এখানে ক্রস। ওকে, এই হলো ঘটনা আর কি। আচ্ছা, এরপরে খেয়াল করেন অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে আর্টিকেল সাধারণত বসবে না। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে সাধারণত আর্টিকেল বসে না, এইটার একটু ডিফারেন্ট জায়গা আছে, ওটা আমি দেখাবো। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুটোর মাঝখানে আপনি চাইলেও যতই পেঁচাপেচি করেন আর্টিকেল লিখতে পারবেন না। এখন গিট্টুটা লাগবে যারা অ্যাডজেক্টিভ চেনে না, ঠিক আছে? তো আমি কিছু সাফিক্স দেখাচ্ছি, সেটা হলো অ্যাডজেক্টিভ, এই যে আমি এখানে লিখে দেই, সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। এখানে আমি এটাও বলে দেই সব ক্ষেত্রে মেলে না। হ্যাঁ, সব ক্ষেত্রে মিলে না, এটা একদম 100% মিলবে কেউ যদি বলে তাহলে ওরে পিটি দিতে হবে। হ্যাঁ, সে ভুল বলতেছে। তাহলে আমরা এখন দেখতেছি সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। কিছু সাফিক্স আছে যেগুলো দেখে আমরা ইজিলি অ্যাডজেক্টিভ চিনতে পারি, সব সময় কিন্তু মিলবে না। হ্যাঁ, যে উদাহরণ হিসেবে দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখেন ধরেন আমি লিখলাম এল, ফাইনাল, অ্যাকচুয়াল, মিউচুয়াল, রিচুয়াল, এই শব্দগুলো, ফাইনাল, অ্যাকচুয়াল, মিউচুয়াল, এই শব্দগুলো হলো গিয়ে আপনার অ্যাডজেক্টিভ। তবে আপনি দেখবেন যে যখন আমরা ভার্বের সাথে এল যোগ করি সেটা আবার নাউন হয়ে যায়। যেমন রিফিউজ, রিফিউজাল, ওকে, এরপর প্রপোজ, প্রপোজাল, এরকম ডিনাই, ডিনায়াল। এখন ভার্বের সাথে এল যোগ হলে সেটা আবার নাউন হয়, তখন আবার আপনি বলেন না ভাইয়া এল আছে অ্যাডজেক্টিভ হলো না কেন? হবে না, সবসময় তো হবে না। আমি তো আগেই বলছি সব ক্ষেত্রে মিলবে না। যদি বল থাকে যেমন আনএবল, রেসপন্সিবল, রিমার্কেবল, যদি আস থাকে ভ্যারিয়াস, রিলিজিয়াস, ওকে। তারপরে দেখেন যদি অ্যান্ড থাকে যেমন ইগনোরেন্ট, ইম্পর্টেন্ট, যদি এন্ড থাকে এন্ড, কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ওকে। এরপরে দেখেন যদি THY থাকে, যদি THY থাকে যেমন হেলথি, আমরা বলি হেলদি, হেলদি না, উচ্চারণ হচ্ছে হেলথি। আর পরে লেন্দি, আমরা বলি লেন্দি, আসলে লেন্দি না, এটা হচ্ছে লেন্থি, ওকে। আমরা বলি ওয়েলদি, ওয়েলদি না, এটা হচ্ছে ওয়েলথি। এরপর দেখেন যদি লেস থাকে যেমন ইউজলেস, হোপলেস, মুখলেস আবার বলেন না, ঠিক আছে? এরকম আবার মাথায় রাখেন
ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে। আরো মনে রাখেন, এটা অবশ্য এটা কিন্তু আবার দেখেন সাফিক্স হয় নাই। ভার্বের সাথে আপনি যখন আইএনজি যোগ করবেন সেইটাও মাঝে মাঝে অ্যাডজেক্টিভের কাজ করে, আবার মাঝে মাঝে নাউনের কাজও করে। তাই লিখে রাখলাম শর্ত প্রযোজ্য। এরকম আরো অনেক আছে আর কি, যেমন যদি লার থাকে, পপুলার, রেগুলার, সিমিলার, যদি ইআর থাকে এটা আবার সবসময় মিলবে না। যেমন দেখেন টিচার, প্লেয়ার, মেকার, বোলার, ব্যাটার, এগুলো তো নাউন। বাট থলার, ঠলার, বেটার, তারপরে স্মলার, স্মার্টার, ইয়াঙ্গার, এগুলো আবার অ্যাডজেক্টিভ। সো এটা আবার সবসময় মেলে না, তো এই জন্যই বলে রাখলাম এটা সবসময় মিলবে না, বাট অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাজে আসে। তো আমরা যেটা মাথায় রাখবো, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে নো আর্টিকেল। ফর এক্সাম্পল একটু খেয়াল করেন, হি উইল হ্যাভ টু ড্র্যাগ, তাকে টানতে হবে, আ ভেরি মিজারেবল লাইফ, খুবই দুর্দশাগ্রস্ত একটা জীবন। এই যে দেখেন বল আছে না, এটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে কি আসছে, নাউন। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে নো আর্টিকেল। এরপরে দেখেন কালেক্টিং ভ্যালুয়েবল, এই যে আবার এখানেও বল আছে, ভ্যারিয়াসও লিখতে পারতাম, হ্যাঁ, ভ্যারিয়াস থিংস, ভ্যালুয়েবল থিংস, এই আস বলেন আর বল বলেন, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। থিংস এটা হচ্ছে নাউন, মাঝখানে নো আর্টিকেল, যেমনটা এখানেও বসছে। তার মানে এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। এটার একটা ব্যতিক্রম আছে, আমি সেটা দেখাচ্ছি। 5 স্টার দিলাম। দেখেন এইটার একটা ব্যতিক্রম আছে কিন্তু, আমি দেখাবো আপনাদেরকে। তবে দুর্ভাগ্যের বিষয়টা কোন জায়গায় জানেন, আমরা অনেকে এই এতটুকুও মনে রাখতে পারি না। এখন মনে না রাখতে পারলে তো বিপদ বাবা। আচ্ছা দেখেন, এবার আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, একটা চমৎকার মজার বিষয় দেখাই। সেটা হলো সাচ। সাচ শব্দটা এটা হলো একটা অ্যাডজেক্টিভ। সাচ শব্দটা এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এই সাচ শব্দটার পরে আপনি একটা নাউন যদি পান, হ্যাঁ, তখন ওই নাউনটা শুরু হয়েছে কি দিয়ে, কনসোনেন্ট সাউন্ডস দিয়ে নাকি ভাওয়েল সাউন্ডস দিয়ে, তার উপর ডিপেন্ড করে আপনি এখানে একটা এ বা এন বসাতে পারবেন। দিস ইজ দ্য ডিফারেন্স, যে জায়গাতে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানেও একটা আর্টিকেল বা ডিটারমিনার বসে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই সাচ নিজেও একটা ডিটারমিনার। হ্যাঁ, আপনাদেরকে আমি আমার ডিটারমিনারের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেবো না, একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তাছাড়া অবশ্য আমি আপনাদের নাম্বার 2 ক্লাস যেটা নিয়েছিলাম আপনাদের এই এইচএসসি সেকেন্ড পেপার কোর্সের 2 নাম্বার ক্লাসে কিন্তু আমি ডিটারমিনারগুলো 1 বাই 1 ভেঙে ভেঙে আপনাদেরকে ব্যাখ্যা করছি। প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার। সো আমার মনে হয় না এই জায়গাটাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা। ওকে, তো দেখেন, ধরেন আপনি বললেন আমার জীবনে এরকম দুষ্টু মহিলা দেখি নাই, আমার জীবনে এরকম ছেলে দেখি নাই। ওকে, তা দেখেন তো আমরা ওই জায়গাটাতে কি বলি, আমরা কিন্তু এইভাবে বলে আসছি, আই হ্যাভ নেভার সিন, I have never seen such a girl, such a boy. আমার জীবনে এরকম মাইয়া দেখি নাই, আমার জীবনে এরকম পোলা দেখি নাই। এই যে দেখেন such একটা অ্যাডজেক্টিভ, গার্ল একটা নাউন, মাঝখানে কিন্তু এ বসছে। ওকে, আচ্ছা এখন প্রয়োজন অনুসারে I have never got such an idea. এই যে দেখেন তো such, এটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ, যদিও এটা কিন্তু একটা ডিটারমিনার, মাথায় রেখেন। হ্যাঁ, আইডিয়া নাউন, মাঝখানে কি বসছে, তাহলে এই যে such a, such an, এরকম খুব গুটি কয়েক, হ্যাঁ, খুব গুটি কয়েক 2-1টা ব্যতিক্রম আছে। এগুলো যদি বাদ দেন 99.99% ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এটা দেখবেন আপনারা আপনাদের বোর্ড কোশ্চেনে গিয়েও মিলে যাবে। আচ্ছা, এরপরে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে, এটা আপনি কখনোই অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল লিখতে পারবেন না, সে যত পেঁচাপেচি করেন ভাই, লাভ নাই। ঠিক আছে, যেমন দেখেন রিয়েলি একটা অ্যাডভার্ব, মিজারেবল একটা অ্যাডজেক্টিভ, এটা জীবনেও আর্টিকেল বসবে না, ক্রস। এরপরে হ্যাঁ, এরপরে দেখেন, এটা অবশ্য আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা মনে করায় দেই। সেটা হলো কি, ধরা ছোঁয়া দেখা গোনা যায় না এরকম নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এটা আমি গতদিন আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম। কোন জায়গাটা ব্যাখ্যা করছিলাম একটু দেখায় দেই। আমরা 45 নাম্বার স্লাইডে আছি, কোন জায়গাটা ব্যাখ্যা করছিলাম আমি আপনাদেরকে একটু দেখায় দেই। এই যে দেখেন, আমি আপনাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন লাস্টে এটা আমি ক্লাসটা নিয়েছিলাম। ইভেন আপনাদের ক্লাসের এতটুকু অংশ কেটে আমি কিন্তু ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজেও দিয়েছিলাম। তো দেখেন, যেই নাউনগুলোকে ধরা ছোঁয়া দেখা যায় না, গোনা যায় না, অনুভব করা যায়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শনাক্ত করা যায় না, সেগুলোকে আমরা বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন।
যে নাউনগুলোকে সাধারণভাবে ধরা ছোঁয়া দেখা যায়, সবগুলোকে আবার দেখা যায় না, কিন্তু গণনা করা যায় না বা আমরা চাইলেও গণনা করি না, বরং পরিমাপ করা হয়, সোজা কথা পরিমাপ করা হয়, এরকম নাউনগুলো হলো ম্যাটেরিয়াল নাউন। আমরা এটাও বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন দিয়ে সবসময় ওই নাউনের সমগ্র অংশ বোঝানো হয়। যদি সমগ্র অংশের বাইরে কোনো অংশ বোঝায় তখন সেটা কমন নাউন হয়ে যায়। তো এগুলো বলে ফেলছি আমরা। আই থিঙ্ক এই জায়গাটাতে আসলে আর পেঁচাপেচির কোনো সুযোগ নাই। গত ক্লাসটা আপনারা যারা মিস করছেন প্রয়োজনে দেখে নিন। এবার আসেন সোজা কথা, আমি এখানে আরেকবার বলে দিই, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন সামগ্রিক অংশ বোঝালে, সামগ্রিক অংশ বোঝালে এদের সামনে আমি যত পেঁচাপেচি করি আর্টিকেল লিখতে পারবো না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা, এটা সবার সততা বোঝাচ্ছে সামগ্রিকভাবে, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির সততা না। পোভার্টি ইজ অ্যান অ্যাকিউট প্রবলেম ইন বাংলাদেশ, দারিদ্রতা বাংলাদেশের একটা বা দরিদ্রতা বাংলাদেশের একটা চরম সমস্যা। এই দেখেন, এই যে দরিদ্রতাটা বলা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে আমি যদি বলতাম এভাবে, দেখেন যে ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন হিসেবে অভিহিত করা হয়, এটা দেখেন ম্যাটেরিয়াল নাউন, নির্দিষ্ট কোনো পানি না, তাই এখানে আমরা ক্রস লিখতেছি। এইবার দেখেন অক্সিলারি ভার্ব মেইন ভার্ব, এটা জীবনও কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আমার মনে হয় না অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে আর্টিকেল বসাবে, এটা না বললেও হয়তো, বাট তারপর আমি লিখে রাখছি। এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। এখানে আপনারা এই যে 4-5টা স্টার দিয়ে রাখেন, হ্যাঁ, দেখবেন আপনারা আপনাদের এক্সামে এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে, হ্যাঁ, এক্সামে এই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসে। তাহলে রুলটা কি? রুলটা হচ্ছে গিয়ে, যদি কোনো সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা, হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, সেন্টেন্সের শেষ শব্দ, সেন্টেন্সের শেষ ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, কিছু কিছু ক্ষেত্রে ইভেন অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হলে তার পূর্বে আর্টিকেল বসে না, ঝামেলা শেষ। হ্যাঁ, এখন আপনি আবার বললেন না যে সুমন ভাই আমি তো আপনাকে ব্যতিক্রম নিয়ম দেখাচ্ছি, যদি আপনি বলেন আর কি যে উই হেল্প কি, আচ্ছা এই জায়গাটাতে লিখছে না, উই হেল্প দ্য পুয়ার। এখন আবার বললেন না যে সুমন ভাই এই যে পুয়ার তো একটা অ্যাডজেক্টিভ, সামনে আর্টিকেল বসছে। দাদা আমরা বলছি যে অ্যাডজেক্টিভের সামনে যখন আর্টিকেল বসে তখন সেটা নাউন হয়ে যায়, এটা নাউনের সামনে আর্টিকেল বসছে, অ্যাডজেক্টিভ সামনে বসে নাই। তাহলে দেখেন এই রুলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুল, মাথায় রাখেন, কাজে আসবে। তো কি বলছিলাম আমরা, মনোযোগ সহকারে দেখেন, সেটা হলো যদি সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তার সামনে যদি বিভার্ব থাকে, হ্যাঁ, তার সামনে যদি বিভার্ব থাকে, শুধু বিভার্ব না, এটা অন্য কোনো ভার্বও থাকতে পারে, এই দেখেন অন্যান্য ভার্বও থাকতে পারে, অন্যান্য ভার্ব, এর মাঝখানে আপনি জীবনেও আর্টিকেল লিখতে পারবেন না। যেমন দেখেন, আই থিঙ্ক দ্যাট হি ইজ ইন্ডাস্ট্রিয়াস, আমি মনে করি সে পরিশ্রমী, এই যে ইন্ডাস্ট্রিয়াস, মনে আছে তো বাবা, ওই ইউএস থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তার আগে কি আছে, বি ভার্ব, জীবনেও আর্টিকেল লিখতে পারবেন না। তারপরে দেখেন উই আর ফেমাস, এই যে দেখেন ফেমাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আপনি যতই পেঁচাপেচি করেন, এই যে বি ভার্ব আছে, আর্টিকেল লিখতে পারবেন না। এখন আপনি বলতে পারেন ভাই আমি আপনাকে লিখে দেখাবো, কিভাবে লিখে দেখাবো? ধরেন আপনি বললেন যে আই অ্যাম আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ, কেউ এভাবে বলে না, জাস্ট ধরেন আমরা একটা বাক্য লিখলাম, আমি একজন মেধাবী ছাত্র। হন আপনি মেধাবী ছাত্র, কোনো সমস্যা নাই। এখন বলতেছেন এই যে ভাই অ্যাডজেক্টিভের সামনে আমি আর্টিকেল লিখছি, এই যে বি ভার্ব আছে, ওরে শোনা আমি তো বলছি লাস্ট ওয়ার্ড, এখানে তো স্টুডেন্ট নাউন আছে, আপনি তো এটা নাউনের জন্য আনছেন, আপনি তো অ্যাডজেক্টিভের জন্য আনেন নাই। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি বি ভার্ব থাকে আর অ্যাডজেক্টিভটা যদি লাস্ট ওয়ার্ড হয়, হ্যাঁ, ইভেন যদি অ্যাডভার্বটাও লাস্ট ওয়ার্ড হয়, তার পূর্বে আর্টিকেল লেখা যাবে না, ঠিক আছে? আরিয়াদ স্যার, আমি 26-এর, আমি কি সাইকেল 2-তে এনরোল করতে পারবো? হ্যাঁ ভাই পারবেন, সমস্যা নাই, পারবেন। আমরা ঈদের পরেই সাইকেল 1-এর ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। প্রয়োজনে সাইকেল 1-এর ক্লাসগুলো আমরা একটু কুইকলি নিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে এটা পারবেন ইনশাল্লাহ, এই তো মাশাআল্লাহ। এবার আসেন সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা কখনোই আর্টিকেল লিখি না, ঠিক আছে? যেমন আয়রন ইজ হার্ডার দ্যান গোল্ড,
সুমাইয়া ওয়াজ বেটার দেন রানা, কিন্তু আমরা আবার এভাবে পড়ে আসছি, মনে আছে আপনাদের? দা সুনার দা বেটার। এখন বলতে পারেন ভাইয়া এই যে লিখছি, হ্যাঁ লিখছেন, তো আমরা তো বলছিলাম ওইটা হচ্ছে আলাদা নিয়ম, সেটা হলো দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি ডট ডট দা প্লাস আর একটা কম্পারেটিভ ডিগ্রি। এটা আমরা একটা রুল হিসাবে দেখে আসলাম। আমরা বলছিলাম সেক্ষেত্রে প্রথম অংশ যত, পরের অংশ তত বোঝায়। যেমন যত শীঘ্র তত উত্তম, দ্য ক্লোজার দ্য বেটার, যত কাছে তত ভালো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। হ্যাঁ, ওটা তো আলাদা নিয়ম, কিন্তু নর্মালি যদি একটা কম্পারেটিভ ডিগ্রি থাকে তার পূর্বে সাধারণত আমরা আর্টিকেল লিখি না। তবে এইটার একটা মারাত্মক লেভেলের ব্যতিক্রম রুল আছে, এইটারও একটা ব্যতিক্রম আছে। এটার ব্যতিক্রম রুলটা কি? এটারও ব্যতিক্রম আছে, দেখেন। সেটা হলো আপনি যদি কখনো এই ফ্রেজটা পান, অফ দ্য টু, অফ দ্য টু প্লাস ডট ডট ডট, আর এর সামনে যদি দেখেন যে কম্পারেটিভ ডিগ্রি চলে আসছে, তখন এই কম্পারেটিভ ডিগ্রির আগে আবার দা বসে। ঠিক আছে, একটু ডিফারেন্ট নিয়ম, কিন্তু খুব মারাত্মক একটা নিয়ম, মাথায় রাখেন। তাহলে আমি আপনাদেরকে দেখালাম কখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল বসে না, কখন দুইটা কম্পারেটিভ ডিগ্রি থাকলে বসে, আবার কখন কম্পারেটিভ ডিগ্রি একটা থাকলেও দা বসে। এটা একটা উদাহরণ দিই। হ্যাঁ, এটার শর্ত হচ্ছে কি ভাই? এটা শর্ত হলো এই যে অফ দ্য টু এই ফ্রেজটা থাকতে হবে। যেমন ধরেন আপনি বললেন সুমাইয়া ইজ দ্য টলার অফ দ্য টু লেডিজ। এই দেখেন, অফ দ্য টু লেডিজ, দুইজন মহিলার মধ্যে সুমাইয়ার কথা যখন বলা হচ্ছে, তখন আমরা বললাম যে দুইজন মহিলার মধ্যে সুমাইয়া হলো লম্বা। এই দেখেন, তখন কম্পারেটিভ ডিগ্রি একটাই আছে এখানে, কিন্তু টলার শব্দ বা কম্পারেটিভ ডিগ্রি আরেকটা নাই, তারপরেও এটার সামনে দা বসছে। হয় কেন? কারণ এই যে অফ দ্য টু এই ফ্রেজটা আছে। ঠিক আছে, জয় ভাই বলতেছে, ভাই আমি এইচএসসি 2026, এখন আগের ক্লাসগুলো কোথায় পাবো? আমি এনরোল করেছি। হ্যাঁ ভাই, আপনি তো এনরোল না করলে এই ক্লাস দেখতে পারতেন না। আপনি ওই যে ওয়েব অ্যাপে ক্লাসগুলো পেয়ে যাবেন। এরপরেও যদি কারো ক্লাস খুঁজে পেতে বা কোনো প্রবলেম হয়, আপনারা একটা কাজ করেন, আমাকে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, 01917211236, এই হোয়াটসঅ্যাপে একটা নক দিন। ঠিক আছে, নক দিয়ে মানে ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়ার আশা করেন না, তাহলে আমার উপর জুলুম হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, যারা দেখা গেছে পরে যুক্ত হয়েছেন বা কোনো প্রবলেম ফেস করতেছেন, আমাকে যে 01917211236 হোয়াটসঅ্যাপে একটা নক দিন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা নক দিন, ইনস্ট্যান্ট রিপ্লাই আমার কাছে আশা করেন না, আমার উপর জুলুম হয়ে যাবে। হ্যাঁ, আমি ফ্রি হয়ে পরবর্তীতে আপনাকে রিপ্লাই দিব, আপনার প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমরা আর কি, যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনো আর্টিকেল বসে না, আবার কম্পারেটিভ ডিগ্রি দুইটা থাকলে দুইটার পূর্বেই বসে, আবার কখনো একটা থাকলে সামনে বসে। কখন বসে? এই তিনটা ডিফারেন্স আমি দেখাই দিলাম। আই হোপ এরপর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আপনি আর্টিকেল লিখবেন নাকি লিখবেন না, এটা নিয়ে আর কখনো দ্বিধায় থাকবেন না। এইবার আসেন, এটা খুব চমৎকার কথা। সেটা হলো দিনের নাম, মাসের নাম, বছরের নাম, খেলার নাম, খাবারের নাম। আই রিপিট, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, যে আমি স্টার দিচ্ছি 1 2 3 4 5 6 7, 7টা স্টার দিয়ে দিচ্ছি, 7 স্টার। কি বলতেছে এখানে দেখেন, এখানে বলা হচ্ছে দিনের নাম, স্যাটারডে, সানডে, মানডে, ওকে, ওয়েডনেসডে, টিউসডে, যেটা বলেন আপনি। মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তারপর বছর, যে কোনো বছরের নাম। খাবার, যেমন রাইস, বার্গার। খেলার নাম, ক্রিকেট, ফুটবল ইত্যাদি। তা দেখেন, আপনি যখন বলছেন স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ আ উইক, সপ্তাহের প্রথম দিন হলো শনিবার। বাংলাদেশিদের জন্য স্যাটারডে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, কিন্তু আপনি যদি আবার যেই সকল দেশে দেখবেন সানডে হলো তাদের ছুটির দিন, তাদের জন্য আবার মানডে হচ্ছে গিয়ে ফার্স্ট ডে অফ আ উইক। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, দেখেন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ আ ইয়ার। এই যে দেখেন জানুয়ারি, আমরা বাংলায় জানুয়ারি বলি আর কি, মাসের নাম, নো আর্টিকেল, লিখতে পারবেন না। আওয়ার স্টেপল ফুড ইজ রাইস, ভাত আমাদের প্রধান খাবার। আবার দেখেন, আপনি যখন বলতেছেন উই ইট রাইস, আমরা ভাত খাই, এই যে দেখেন রাইসের সামনে জীবনেও আপনি আর্টিকেল লিখছেন না, কেন না? কজ এটা খাবারের নাম। ওকে, এরপর দেখেন ক্রিকেট ইজ আ পপুলার গেম, ক্রিকেট ইজ আ পপুলার গেম, ক্রিকেট একটা
ক্রিকেট একটা খুবই জনপ্রিয় খেলা। এই যে দেখেন পপুলার গেম, তো ক্রিকেট যেহেতু খেলার নাম, আপনি চাইলে এখানে আর্টিকেল লিখতে পারবেন না। আমি এখনই এনরোল করলাম, ধন্যবাদ তুষার ইমরান ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, জাজাকাল্লাহ। আচ্ছা, এইবার চলে আসি আমরা, এটা তো আমরা বলছি যে ভার্বের আগে জীবনে আর্টিকেল বসে না, এটা অটো পাস। হ্যাঁ, তারপরে দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, খুব খুব মজার একটা বিষয় দেখেন। হ্যাঁ, এখানেও আমি দুটো স্টার দিব আপনাদেরকে, দুইটা স্টার দিলাম আমরা, একবারে ফেল নাও না, খুব গুরুত্বপূর্ণ রুল আর কি। কি বলতেছে দেখেন, খাবারের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে খাবারের নামটার পূর্বে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে তখন আবার তার পূর্বে আর্টিকেল বসতে পারে। এখন খাবারের নাম কি, যেমন সকালের খাবারের নাম হচ্ছে ব্রেকফাস্ট, দুপুরের খাবারের নাম হচ্ছে লাঞ্চ, রাতের খাবারের নাম হলো গিয়ে, রাতের খাবারের নাম কি, অনেকে বলে ডিনার। নো, ডিনার যে কোনো খাবার হতে পারে। সকালে আপনি অনেক ভরপেট খাইছেন, সকালের খাবারের পূর্বে আপনি ডিনার লিখতে পারবেন, দুপুরের খাবার, রাতের খাবার সবগুলোর পূর্বে ডিনার লিখতে পারবেন। অনেকের ধারণা ডিনার মানে রাতের খাবার, মাথায় রাখবেন ডিনার মানে হলো দ্য মেইন মিল অফ দ্য ডে, দিনের প্রধান খাবার। দিনের প্রধান খাবার এখন আপনি দুপুরে খান, যেমন আমাদের দিনের প্রধান খাবার মানে যে আজকে তো রোজা, রমজান মাস, এখন দিনের প্রধান খাবারটা হচ্ছে আমাদের ইফতার, ইফতার হচ্ছে আমাদের ডিনার বলতে পারেন। হ্যাঁ, যে খাবারে বেশি আয়োজন থাকে সেটা হচ্ছে ডিনার। আর রাতের খাবারের ইংরেজি হলো সাপার, SUPPER, সাপার, সাপার মানে রাতের খাবার। আচ্ছা, তাহলে দেখেন এই যে দিনের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার, সন্ধ্যার খাবার, এই খাবারগুলোর যে নাম, এর পূর্বে আপনি আর্টিকেল লিখতে পারবেন না, তবে তার পূর্বে একটা যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে আর্টিকেল লিখতে পারবেন। যেমন শি ইনভাইটেড মি ইন ডিনার লাস্ট নাইট, বলা যাবে না শি ইনভাইটেড মি ইন ডিনার লাস্ট নাইট, গত রাতে সে আমাকে ডিনারে দাওয়াত দিয়েছিল। এই যে ডিনার কিসের নাম, খাবারের নাম, তাই না, এটা খাবারের নাম, রাতের খাবারের হইতে পারে, এটা সন্ধ্যার খাবার, দুপুরের খাবার। কিন্তু এই ডিনার নাউনটার পূর্বেই যখন হ্যাভি অ্যাডজেক্টিভ আসছে তখন আপনি লিখতে পারতেছেন শি ইনভাইটেড মি ইন আ হ্যাভি ডিনার লাস্ট নাইট। বুঝতেছেন তো বাবা? ওকে, আচ্ছা, এইবার দেখেন মানব জাতি, মানে প্রত্যেকটা জাতি বোঝালে আর্টিকেল বসে, মানব জাতি বোঝালে আর্টিকেল লাগে না, কারণ মানব জাতি এমন নির্দিষ্ট এক জাতি, এই জাতির নাতি, এদেরকে প্রকাশ করার জন্য আপনার আর্টিকেল লাগবে না। যেমন দেখেন দা ম্যান ইজ মর্টাল বলার দরকার নাই, ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান দিয়ে একটা মানুষ না বা বেড়া মানুষ না, সব মানুষই বোঝাচ্ছে। বাট ভার্চুয়াস বলে যখন আপনি গুণীরা বুঝাইছেন, এখানে মানব জাতি বোঝায় নাই, গুণী জাতি বুঝাইছে আর কি, তো তার পূর্বে দা বসছে। এখন বলতে পারেন ভাই গুণীরা তো মানবে হয়, হ্যাঁ মানব হয়, কিন্তু মানবের মধ্য থেকে আবার ভাগ করে ভার্চুয়াস ধরা হয়েছে। ওকে, এরপরে দেখেন এখন আমি যেই রুলটা আপনাদেরকে দেখাবো, এর সামনে 1 2 3 4 5 6 7 8 9 10টা স্টার দিছি, তার মানে এটার আপনি সুপার স্টার বললেও কম হয়ে যায়। খেয়াল করেন, এইটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা রুল, আমি এদিকেও স্টার দিয়ে দিই কয়েকটা, ঠিক আছে? এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা রুল, মনোযোগ সহকারে দেখেন। এখানে টুইস্ট আছে, সেটা কি? সেটা হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মস্ক মানে মসজিদ, টেম্পল মন্দির, চার্চ গির্জা, হসপিটাল জেইল। তাহলে দেখেন স্কুল কলেজ, হ্যাঁ কি পাইছি ভাইয়া, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মস্ক টেম্পল চার্চ হসপিটাল জেইল, এগুলোকে যেই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, এদের উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, যদি সেই উদ্দেশ্যেই সেখানে যাওয়া বোঝায় বা সেই উদ্দেশ্যে বোঝায়, তখন আপনি যতই পেঁচাপেচি করেন আর্টিকেল লিখতে পারবেন না। তবে এই জায়গাগুলোতে ভিন্ন কোনো উদ্দেশ্যে যাওয়া, অবস্থান করা বোঝালে তার পূর্বে আপনাকে দা লিখতে হবে। খেয়াল করছেন? যেমন মসজিদ বানানোর উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়া বা উপাসনা করার জন্য। এখন আমি মসজিদে নামাজ পড়তে গেছি, এটা হলো গিয়ে আর্টিকেল বসবে না। কিন্তু আমি মসজিদে ইমাম সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে তার বাসায়, তার মানে মসজিদে গেছি আর কি। এখন মসজিদের ইমামকে আমার বাসায় দাওয়াত দেয়া, এই উদ্দেশ্যে তো মসজিদ নির্মাণ হয় নাই, তাহলে এখানে আপনাকে দা লিখতে হবে। ওকে, যেমন দেখেন আই গো টু দা স্কুল এভরি ডে উইথ মাই সিস্টার হু ইজ ইন ক্লাস 6 অর ক্লাস 9। দেখেন প্রতিদিন আমি ক্লাসে আমার 6-এ পড়া বা 7-এ পড়া বা 9-এ পড়া বোনের সাথে স্কুলে যাই। হ্যাঁ, এখন দেখেন আপনি যদি স্কুলের শিক্ষক হন, যদি স্কুলে পড়াতে চান বা পড়াতে যান, তাহলে আর্টিকেল বসবে না। আবার আপনি যদি পড়তে যান, আপনি স্টুডেন্ট, আর্টিকেল বসবে না। কিন্তু এরকম যদি হয় আপনি হেডমাস্টারের সঙ্গে দেখা করার জন্য স্কুলে যাইতেছেন, হ্যাঁ আপনি স্কুলের একটা ইলেকট্রিসিটির লাইন ঠিক করতে যাইতেছেন, আপনি স্কুলের বাইরে অন্য কোনো কাজে যাচ্ছেন, তখন দা বসবে। এখন আমরা সারা জীবন জেনে আসলাম যে, আমরা কিন্তু সারা জীবন জেনে আসছি যে নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝায় তার পূর্বে দা বসে। এখন আমি সারা জীবন যখন বলি
খেয়াল করেন তো, আপনি সারা জীবন বলতেছেন আমি আপনি বললেন যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। তাহলে দেখেন আমি স্কুলে যাই, আমি তো নির্দিষ্ট স্কুলে যাই, আমি তো আজকে আমার স্কুলে, কালকে বান্ধবীর স্কুলে, তার বান্ধবীর স্কুলে, পরের দিন এভাবে তো যাই না, আমি তো নির্দিষ্ট স্কুলেই যাই। তাহলে আই গো টু দা স্কুল না লিখে আমরা কেন সারা জীবন স্কুল লিখে আসছি? আই হোপ এইটা আপনারা এই রুলের মাধ্যমে বুঝতে পারছেন। তাহলে রুলটা কি? স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মসজিদ, মন্দির, গির্জা, হাসপাতাল, জেলখানা, হ্যাঁ, এই জায়গাগুলোতে গুলোকে যেই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে বা যেই উদ্দেশ্যে এগুলো নির্মিত হয়েছে, সেই উদ্দেশ্যে যদি এখানে যাওয়া বোঝায়, ভিজিট করা বোঝায়, থাকা বোঝায়, সেক্ষেত্রে আমরা তার পূর্বে নো আর্টিকেল লিখবো। যদি আউট অফ অন্য কোনো কাজে যাওয়া হয় এই উদ্দেশ্যের বাহিরে, সেক্ষেত্রে আমাদেরকে দা লিখতে হবে। যেমন দেখেন আমি এখানে আবার লিখে রাখছি মাই মাদার ইজ গোয়িং টু দা স্কুল, মাই মাদার ইজ গোয়িং টু দা স্কুল টু ইনভাইট আ হেডমাস্টার। আমার মা হেডমাস্টারকে দাওয়াত দেওয়ার জন্য স্কুলে যাচ্ছে। ভাই এখন হেডমাস্টারের দাওয়াত দেওয়ার জন্য স্কুলে যাচ্ছে, এই উদ্দেশ্যে তো স্কুল বানানো হয় নাই, ঠিক আছে? এইবার এইটা আপনাদের পালা, হ্যাঁ, আমি দুইটাই লিখে রাখছি, আপনারা বলেন কোনটা হবে। দ্য ডক্টরস আর ওয়েটিং ইন ক্রস অর দ্য হসপিটাল টু অ্যাটেন্ড আ ফিস্ট। ডাক্তারেরা বা চিকিৎসকেরা হাসপাতালে একটা খাবারের অনুষ্ঠান বা একটা পার্টিতে অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে। দেখি কে বলতে পারবেন এখানে কি আর্টিকেল, মানে আর্টিকেল হিসেবে দা লিখবো নাকি ক্রস লিখবো? কুইকলি বলেন তো, দেখি কে বলতে পারেন। এখানে কি হবে দেখেন তো, কে বলতে পারবেন দেখি। এই তো মাশাল্লাহ, ওয়াও 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 ওয়াও, হুমায়রা, বিপ্লব, সবুজ ভাই, পুষ্কর সরকার, সাব্বাস, এই তো বাপের বেটা আব্বাস, গুড। আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখেন আমরা যখন বললাম খাবারের একটা অনুষ্ঠানে বা খাবারের একটা পার্টিতে বা একটা খাবারের অনুষ্ঠান হবে, এই খাবারের অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য ডক্টররা হাসপাতালে ওয়েট করতেছে। ভাই ডক্টর হাসপাতালে থাকে কেন? রুগীদের সেবা দেওয়ার জন্য। তাহলে এই যে হাসপাতালে খাওয়া দাওয়ার উদ্দেশ্য তো তারা না, মানে থাকার কথা না। সো এখানে আমাদেরকে একটা দা লিখতে হবে, ক্রস দেওয়া যাবে না। কারণ হাসপাতাল নির্মাণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বাহিরে অন্য এক উদ্দেশ্যে তারা এখানে স্টে করতেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আপনারা ক্লিফস্টোফেলের নাম শুনছেন কে কে একটু বলেন তো। এই যে আমি এখানে লিখে রাখছি ক্লিফস্টোফেল, এই ক্লিফস্টোফেলের নাম শুনছেন কে কে একটু কমেন্ট করেন তো দেখি। ক্লিফস্টোফেলের নাম শুনেছেন কে কে? কমেন্ট করেন একটু দেখি। আপনারা শুনেছেন না ক্লিফস্টোফেলের নাম? আচ্ছা, আমার এখানে ক্লিফস্টোফেলটা আছে, আমি জাস্ট দেখতেছি আর কি, হ্যাঁ, কোন জায়গাটাতে আছে। আমার তো অনেক অনেক বই। আচ্ছা, এই যে একটা দেখা যাইতেছে, এটা ক্লিফস নাকি ব্যারন্স আল্লাহ জানে। ব্যারন্সটা পাইছি আর কি, ক্লিফসটা যে কোথায়। এ বাবা, অনেকেই লিখছেন তাই না? আচ্ছা আচ্ছা, সবুজ সরকার বলতেছেন আমি, এই যে এই বইটা দেখছেন, হ্যাঁ, ব্যারনস্টোফেল তাই না? ব্যারনস্টোফেল, ক্লিফস্টোফেল, এই TOE, হ্যাঁ, টেস্ট, সরি, এই টি দিয়ে বোঝায় টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দেখেন আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বেশ কিছু ইউনিভার্সিটি, বেশ কিছু দেশ আইএলস না চেয়ে, হ্যাঁ, আইএলস না চেয়ে তারা টোফেল চায় আর কি। হ্যাঁ, যদি এটা 12 উচ্চারণ হবে বাট টোফেল বলা হয়। এই টোফেলের প্রিপারেশনের বেশ কিছু বই আছে, তার মধ্যে একটা বই হলো গিয়ে এই যে দেখেন, ব্যারন্স টোফেল, আবার ক্লিফস টোফেল আছে, আরও আছে, হ্যাঁ, অন্যান্য টোফেলের বইও পাওয়া যায়। তো আপনারা যদি ক্লিফস টোফেলে চলে যান, সম্ভবত 51 পৃষ্ঠায় আছে। আমার এই মুহূর্তে বই আমার কাছে আছে, হ্যাঁ, এই মুহূর্তে আমার সামনে নাই, যাই হোক কোন একটা জায়গায় রাখছি আর কি। সম্ভবত, আমি ভুল না করলে, সম্ভবত মেবি লিখে দিচ্ছি, মেবি পেজ নাম্বার 50 থেকে 56 এর মধ্যে এইটা পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, কোন জায়গায় পাবেন আপনি? এই যে ক্লিফস্টোফেলে পাবেন,
দেখেন ওইখানে এরকম একটা চার্ট দেয়া আছে, হ্যাঁ, এরকম একটা চার্ট দেয়া আছে, এদিক ওইদিক আপনারা দেখবেন। তো এইটা থেকে নর্মালি ইন্টারমিডিয়েটে কম আসে, ভার্সিটি অ্যাডমিশনে অহরহ এই জায়গা থেকে হুবহু উদাহরণ চলে আসে, ঠিক আছে? সো আমি চাইবো আপনারা এই কয়টা আল্লাহর নাম নিয়ে মনে না থাকলেও মুখস্থ করে ফেলবেন, যদি মনে নাও থাকে তবুও মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, মনে রাখার দরকার নাই, প্রয়োজনে মুখস্থ করবেন। এই দেখেন এরকম 9টা রুল দেয়া আছে আর কি। যেমন এটা আমরা একটু আগে দেখে আসলাম, নেমস অফ স্পোর্টস, খেলার নাম, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর নাম, জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, আমরা যেই সাবজেক্টগুলোতে পড়াশোনা করি সেই সাবজেক্টের নাম, এবং ছুটির দিনের নামগুলো। এদের পূর্বে ডোন্ট ইউজ দ্য আর্টিকেল লেখা যাবে না। বেসবল, বাস্কেটবল, ফ্রিডম, হ্যাপিনেস, ম্যাথমেটিক্স, ক্রিসমাস, এগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। হ্যাঁ, আমি 9 নাম্বার আগে চলে আসছি, আমি আপনাদেরকে বাকিগুলোও দেখাই দিই। তো দেখেন তারা কি বলতেছে, আপনি দা ব্যবহার করবেন, ইউজ, আর এখানে বলতেছে ডোন্ট ইউজ। কোথায় ইউজ করবেন? ওশান, মহাসাগর, রিভার্স, নদী, সি, সাগর, গালফ, প্লুরাল লেকস, এই নামগুলোর পূর্বে আপনাকে দা লিখতে বলতেছে। হ্যাঁ, দ্য রেড সি, হ্যাঁ, দ্য রেড সি, তারপরে দেখেন দ্য আটলান্টিক ওশান, পার্সিয়ান গালফ, গ্রেট লেকস, হ্যাঁ, প্লুরাল যখন হচ্ছে আমরা এদের পূর্বে দা লিখতেছি। অন্যদিকে দেখেন সিঙ্গুলার লেকের নামের পূর্বে আর্টিকেল বসবে না, লেক জেনেভা, লেক এরি, হ্যাঁ, হ্যাঁ, এটা উচ্চারণটা আরি না এরি, যাই হোক আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, দাঁড়ান আমরা একটা কাজ করি, উচ্চারণটা আমরা দেখে নেই। হ্যাঁ, গুগল চলে আসছে না এখন, আর কিসের প্যারা। আচ্ছা, ERIE, হ্যাঁ, এই আমরা ক্যামব্রিজে চলে যাই, এই যে আমাদের ক্যামব্রিজ, ক্যামব্রিজ, ERIE, তাই না? এই চলে আসছে, এই কই গেল? ও মাই গড, আমি কি ভুল লিখলাম? ERIE ঠিকই তো লিখছি, আসলো না কেন? আচ্ছা, এটা ডাবল ই আসতেছে, হ্যাঁ, না নাই, ওই শব্দটা নাই। আমরা আরেকভাবে উচ্চারণ করতে পারি এটা, দেখেন, প্রোনাউন্স, ERIE, এই যে এখন চলে আসবে, এই যে উচ্চারণ শুনেন। হ্যাঁ, দেখছেন চলে আসছে, উচ্চারণ চলে আসছে কিন্তু। হ্যাঁ, আপনি এভাবে গুগল থেকে নিতে পারবেন, এরি। আচ্ছা, পরেরটাতে আমরা চলে গেলাম, তাহলে পরের স্লাইডে যাচ্ছি। এখানে কি বলতেছে দেখেন, ইউজ দা উইথ, দা ইউজ করবেন কোথায়? মাউন্ট, পর্বতগুলোর নামের পূর্বে আপনাকে দা লিখতে হবে। এই যে মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট ম্যাককিনলে, তারপরে দেখেন আর্থ এবং মুন, পৃথিবী এবং চাঁদ, এই দুইটার পূর্বে আপনাকে লিখতে হবে দা, দা আর্থ, দা মুন। কিন্তু বলতেছে প্ল্যানেটস, হ্যাঁ, কনস্টেলেশন মানে গ্রহাণুপুঞ্জ, এদের নামের পূর্বে আপনি আবার আর্টিকেল লিখবেন না। ভেনাস, মার্স, অরিয়ন, এদের নামের পূর্বে লেখা যাবে না। বেটার হচ্ছে গিয়ে ভাই আল্লাহর নাম নিয়ে এগুলো টিএম করে ফেলায়েন, মানে টানা মুখস্থ করেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা রুল। কি বলতেছে দেখেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদির নামের শুরুতে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই শব্দগুলো থাকে তাহলে তার পূর্বে দা বসবে। যেমন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, দেখেন নামের শুরুতে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, তখন আপনি দা লিখবেন। বাট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলা দেখেন ইত্যাদির নামের শুরুতে প্রপার নাউন যদি থাকে, যেমন দেখেন এখানে ইউনিভার্সিটি কলেজের নামের পূর্বে আর কোনো নাউন ছিল না, কিন্তু এখানে দেখেন কলেজের নামের পূর্বে একটা নাম চলে আসছে, কুপার্স। এখানে দেখেন ইউনিভার্সিটি একটা, তার নামের আগে আবার একটা প্রপার নাউন আসছে, স্টেটসন। কলেজ এটা একটা নাম, কিন্তু সামনে একটা প্রপার নাউন আসছে, ঢাকা। মারাত্মক জিনিস কিন্তু। তাহলে দেখেন ইউনিভার্সিটি, কলেজ, এদের নামের পূর্বে দা লিখতে পারবো। আবার ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এই নামগুলোর পূর্বে যদি আরেকটা নাম চলে আসে, প্রপার নাউন চলে আসে, তখন আপনি আর এখানে দা লিখতে পারবেন না। নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল। খুব দুর্দান্ত একটা কথা বলছে কিন্তু, খেয়াল করেন। ওকে, আচ্ছা, এইবার চলে আসি আমরা। এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাইছি কিনা একটু বলেন তো, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারটা দেখানো হয়েছে কিনা একটু কমেন্ট করেন। এই যে মুরব্বীরা মনে আছে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার দেখানো হয়েছে কিনা? ওই যে 1 2 3 4 5 এগুলো হচ্ছে কার্ডিনাল,
ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো হচ্ছে অর্ডিনাল। তাহলে কার্ডিনাল কোনগুলো? কার্ডিনাল নাম্বারস 1 2 3 4। অর্ডিনাল নাম্বারস কোনগুলো? অর্ডিনাল নাম্বারস হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, এবার আসেন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য থার্ড চ্যাপ্টার। খেয়াল করেন এখানে একটা মজার বিষয় আছে ভাই। বলতেছে কোন নাউনের পূর্বে যদি অর্ডিনাল নাম্বার থাকে, যেমন দেখেন এটা একটা নাউন, এর এখানে আছে অর্ডিনাল নাম্বার, আপনি তখন লিখছেন দা। এই যে এটা একটা নাউন, অর্ডিনাল নাম্বার আছে, লিখতেছেন দা। ওকে, কিন্তু নাউনের পরে যদি কার্ডিনাল নাম্বার থাকে, আহা এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার। হ্যাঁ, এখানে আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওই আগের উদাহরণটা এখানে চলে আসছে, সরি। হ্যাঁ, এই কাট কপি পেস্ট করে গিয়ে তারপরে টাইপ করতে গিয়ে যা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, মজার বিষয়, এখানে একটা মারাত্মক জিনিস শিখতে পারবেন, আমি ব্যাখ্যা করতেছি, নো প্রবলেম। বলতেছে নাউনের পরে যদি কার্ডিনাল নাম্বার থাকে, কার্ডিনাল কোনগুলো? 1 2 3 4 5। যেমন দেখেন এখানে কি বলা হলো? দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যদি এভাবে বলা হতো ওয়ার্ল্ড ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার 2, তাহলে 2 কি কার্ডিনাল নাকি অর্ডিনাল? অবশ্যই কার্ডিনাল নাম্বার। এটা কি নাউনের আগে আছে? না, নাউনের পরে আছে, তাহলে এখানে আর্টিকেল লেখা যাবে না। এখানে আমরা কি লিখছিলাম? দ্য থার্ড চ্যাপ্টার, কিন্তু যদি এরকম থাকতো চ্যাপ্টার 3, আপনি যতই পেঁচাপেচি করেন এখানে আর্টিকেল লিখতে পারতেন না। এইবার আসেন, এই যে আমরা ছোটবেলা থেকে একটা রুল পড়ে আসছি, আমরা কি বলে আসছি? আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, তাহলে এই নিয়ম অনুযায়ী এইখানে দা বসবে নাকি বসবে না? জাস্ট বলেন আমাকে। দেখে এই নিয়ম অনুযায়ী বসাতে পারবেন নাকি পারবেন না আমাকে বলেন। তাহলে এই নিয়ম অনুযায়ী কোয়েশ্চেন নাম্বার এরপরে যে 6 আছে, 6 তো কার্ডিনাল নাম্বার, 6th নাই, কিন্তু আমরা কি তাহলে এইখানে দাটা লিখবো নাকি বাদ দিব? হ্যাঁ, এটা আমার কথা না, অ্যাকর্ডিং টু ক্লিফস্টোফেল। কি মনে হয়, বসবে নাকি বসবে না? এই যে ধন্যবাদ সবুজ সরকার, থ্যাংক ইউ ভাই। এই যে আমরা সারা জীবন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 বলে আসছি, এইখানে মূলত দা বসবে না, বরং আপনি 6 নং প্রশ্নটা নির্দিষ্ট তার উত্তর দিচ্ছেন বলে এইখানে একটা দা বসানো উচিত। তাহলে হবে দা আনসার টু কোয়েশ্চেন নাম্বার 6, অথবা আপনি এভাবে লিখতে পারতেন দা আনসার টু দ্য 6th কোয়েশ্চেন, এভাবে লিখতে পারতেন। বুঝতে পারছেন তো ভাই? কারণ 6th কোয়েশ্চেন হলে আপনি দা লিখতে পারতেন, এখানে তো কোয়েশ্চেন নাম্বার 6 আসছে, দা লেখা যাবে না। এটা আমার কথা না ভাই, ক্লিফস্টোফেলের কথা, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝা ফেলাইছেন ইনশাল্লাহ। এরপরে কি বলতেছে যে যুদ্ধের নামগুলোর আগে, হ্যাঁ, সাধারণত বিশ্বযুদ্ধ ছাড়া অন্যান্য যুদ্ধগুলোর নামের আগে আমরা দা লিখব। যেমন ক্রিমিয়ান ওয়ার, কোরিয়ান ওয়ার, হিস্ট্রিক্যাল কোনো ডকুমেন্ট, হ্যাঁ, কনস্টিটিউশন, ম্যাগনা কার্টা, হ্যাঁ, ঐতিহাসিক যদি কোনো দলিল পত্র থাকে, এথনিক গ্রুপ এমনিতেও আসবে, ইন্ডিয়ানস, অ্যাজটেক্স, এটা কি বোঝাচ্ছে? জাতি বোঝাচ্ছে, জাতির পূর্বে এমনিতেই দা বসে। হ্যাঁ, এরপরে দেখেন এইটা একটা মারাত্মক রুল। হ্যাঁ, এখানেও আমি কয়েকটা স্টার দিয়ে দেই। তো আর্টিকেলের দুর্দান্ত এক নিয়ম আমরা দেখব, খুব মজায় মজায় শিখবেন, দেখেন। সেটা হলো, ও মাই গড, খুব মজায় মজায় দুর্দান্ত একটা বিষয় শিখবেন। সেটা হলো সার্টেন কান্ট্রিজ অর গ্রুপস অফ কান্ট্রিজ উইথ মোর দ্যান ওয়ান ওয়ার্ড। যদি কোনো দেশের নাম এক শব্দের বেশি হয়, তাহলে আপনি তাদের পূর্বে দা লিখবেন। শুধু গ্রেট ব্রিটেইন, এখানে দেখেন গ্রেট ব্রিটেইন দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড ছাড়া যদি কোনো দেশ বা গ্রুপ অফ কান্ট্রিজের নাম একের অধিক ওয়ার্ড বসে আর কি, গ্রেট ব্রিটেন শব্দটা ছাড়া এখানে দা বসবে না। হ্যাঁ, সরাসরি গ্রেট ব্রিটেন বলবেন। কি বলতেছে? দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড কিংডম,
দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দেখেন তো দুই বা দুইয়ের অধিক অংশ আছে না, তাই আমরা এই জায়গাগুলোতে দা লিখতেছি। কিন্তু এখানে কি বলতেছে, আপনি দা লিখতে পারবেন না। কখন লিখতে পারবেন না? আপনি তখনই লিখতে পারবেন না যদি দেখেন কোন দেশের নামের প্রথম অংশটা আছে নিউ, অথবা একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে, সাচ অ্যাজ ডিরেকশন। যেমন দেখেন নিউজিল্যান্ড, এটাও তো দেশের নাম, কিন্তু সামনে নিউ আছে, দা লেখা যাবে না। আফ্রিকা, দেখেন দুটো শব্দই, বাট সামনে যে সাউথ নামের একটা অ্যাডজেক্টিভ আছে, লেখা যাবে না। নর্থ কোরিয়া, এই যে দেখেন কোরিয়া, একটা দেশের নাম, নর্থ একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে দেখেন এই যে অ্যাডজেক্টিভ গুলো থাকলে আপনি আর্টিকেল লিখবেন না। কি দুর্দান্ত একটা বিষয়, খেয়াল করছেন? তাহলে দেখেন দেশের নাম কখন দুই অক্ষর বা দুটো ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড হলে আপনি তাদের পূর্বে আর্টিকেল লিখতে পারবেন, আর কখন লিখতে পারবেন না, তার একটা চরম উদাহরণ হচ্ছে গিয়ে এই রুল নাম্বার 9টা। তো আমরা জাস্ট এগুলো যদি মাথায় রাখি, প্র্যাকটিক্যাল লাইফে তো ব্যবহার করতে পারবো, আবার আর্টিকেলের যে ব্যবহারগুলো সেই জায়গাগুলোতে আমরা এগুলো কোপায় দিতে পারবো। ওকে, আচ্ছা, এবার আসেন যেই দেশের নামগুলো হচ্ছে যার সিঙ্গেল ওয়ার্ডে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, যেটাই বলেন আর কি, ভারত আর ইন্ডিয়া একই জিনিস। ওকে, নেম অফ কন্টিনেন্ট, কন্টিনেন্টের নাম, কন্টিনেন্ট মানে মহাদেশ, মহাদেশগুলোর যে নাম, এই নামের পূর্বে আপনি আর্টিকেল লিখতে পারবেন না। ওকে, ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমরা এটাকে বলি এশিয়া, এটা উচ্চারণ হচ্ছে এইজা। হ্যাঁ, এটা উচ্চারণ হলো এইজা। কেউ একজন আপনার কাছে আসছে, আপনি তাকে বলতেছেন এই যা, হ্যাঁ, অনেকটা এরকম আর কি, এইজা, যদিও আমরা এশিয়াই বলি। নেম অফ স্টেটস, ফ্লোরিডা, হ্যাঁ, আমি এটাকে ওহিও বলতাম, এটা উচ্চারণ হচ্ছে ওহাইও। হ্যাঁ, তারপরে ক্যালিফোর্নিয়া। নেম অফ স্টেটস, কোনো রাজ্যের নাম বোঝালে, যেমন বাংলাদেশের আপনি বিভাগগুলোর নামের পূর্বে আর্টিকেল লিখতে পারবেন না। ওকে ম্যান, আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আই হোপ, এই জায়গাগুলোতে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, একটু প্র্যাকটিস সেকশনে চলে যাই। একটু প্র্যাকটিস সেকশনে চলে যাই। আচ্ছা, অলরেডি 4:18 বেজে গেছে। এক কাজ করি, আমরা আজকের ক্লাসেরই কিছু অংশ আপনাদের সাথে, মঙ্গলবারে যেহেতু ক্লাস আছে, আমি মঙ্গলবারে না নিয়ে সোমবারে, বেশি না, জাস্ট প্র্যাকটিসের কিছু অংশ আমরা 40-45 মিনিট আমি বাসা থেকে লাইভ নেব ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আর কন্টিনিউ করলাম না। আমি আপনাদেরকে প্র্যাকটিসের কিছু অংশ সহ দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা মার্ক করে রাখবেন। নেক্সট ক্লাসে আমি এগুলো আপনাদেরকে সলিউশন সহ দিয়ে দেবো। ঠিক আছে, সো আজকের ক্লাস আর খুব বেশি লম্বা করলাম না। ভালো থাকেন, রোজার মাস, রোজা যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা অসুস্থ রোজা রাখতে পারে নাই, আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করুক, রোজা রাখার তৌফিক দেখ। দেশের এবং জাতির জন্য আপনারা সবাই দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকলো। সালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, টাটা।